হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? এবং আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে টপিক নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি সেটি হচ্ছে দ্রাব্যতা। এখন আসি যে দ্রাব্যতা কি। আমি যে ভিডিওগুলো বানাই এটা মূলত কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। প্রথমত যে একটা টপিক আছে এই টপিকটা আসলে কি বোঝায় এটা সম্বন্ধে আমি ধারণা দিই। প্রশ্ন আসলো দ্রাব্যতা কি। এখন তুমি যদি বলতে চাও যে দ্রাব্যতা কি, কিসের পরিমাণ নির্দেশ করে, এভাবে সিরিয়ালি আমি প্রশ্নগুলো সাজিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করব। প্রথমত আমি বোঝাচ্ছি যে দ্রাব্যতা আসলে কি। দ্রাব্যতা হচ্ছে তোমার একটা আয়নের গুণফলের পরিমাণ। দ্রাব্যতা হচ্ছে একটা ঘনমাত্রা যেইটা প্রত্যেকটা লবণেরই থাকে। যখন তুমি তিনটা পাত্র নিবা আলাদা আলাদা, এখন বলো প্রত্যেকটা পাত্রের কি নির্দিষ্ট পরিমাণ পানি আছে, অর্থাৎ দ্রাবক আছে। ধরে নিলাম পানি 100 গ্রাম। এখন দেখো পানি যদি প্রত্যেকটাতে যদি 100 গ্রাম থাকে তাহলে এই জায়গায় অর্থাৎ দ্রাবক প্রত্যেকটারই নির্দিষ্ট। এখন দ্রাবক যদি নির্দিষ্ট থাকে, আমি এখন দ্রব্য দিলাম। প্রথমত এটাতে যখন দ্রব্য দিলাম 30 গ্রাম NaCl, এটাতে দ্রব্য দিলাম কত 36 গ্রাম NaCl, এটাতে দ্রব্য দিলাম 40 গ্রাম NaCl। এখন বলো প্রত্যেকটা কি দ্রব্য কি সেম দিছি না আলাদা আলাদা? তাহলে প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা একটা ঘনমাত্রা আছে। কারণ কি ঘনমাত্রা কি? ঘনমাত্রা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যত পরিমাণ বা যত গ্রাম দ্রবীভূত থাকে তার পরিমাণকে আমরা থাকে এই জায়গায় থাকতে পারে বলি না, বলছে থাকে। যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে ঘনমাত্রা বলে। এখন ঘনমাত্রার সংজ্ঞা দাঁড়াচ্ছে ঠিক আছে না? এখন আমাকে বলো প্রত্যেকটাতে কি দ্রব্য আছে? আছে। দ্রাবক আছে? আছে। এই যে দ্রাবক, 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 দ্রব্য আছে। এই যে দ্রাবক, এই যে দ্রব্য, এই যে দ্রব্য। তাহলে এইটাও আছে, এইটাও আছে। আমি কি ঘনমাত্রা বের করতে পারবো? অবশ্যই প্রত্যেকটারই ঘনমাত্রা আছে। এটা হচ্ছে ঘনমাত্রা আছে। ঘনমাত্রা এটাকে আমি বলবো হচ্ছে সম্পৃক্ত। এটাকে বলবো হচ্ছে গিয়া দ্রাব্যতা। এটার যে ঘনমাত্রা, এটার ঘনমাত্রা কি বলবো? এটার যে ঘনমাত্রা, এটাকে ঘনমাত্রা বলবো। তুমি বলতে পারো না যে ভাইয়া এগুলো আপনি কেন বলতেছেন? অর্থাৎ এটারও ঘনমাত্রা, এটারও ঘনমাত্রা, এটারও ঘনমাত্রা আছে, কিন্তু আপনি এটার ঘনমাত্রায় কেন দ্রাব্যতা বললেন? সোডিয়াম ক্লোরাইড সর্বোচ্চ দ্রবীভূত হতেই পারে 36 গ্রাম। তাহলে তুমি 36 গ্রাম এখানে আছে, অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় আছে এখানে অলরেডি। এখন সম্পৃক্ত অবস্থায় যদি থাকে তাহলে তোমার ওই ঘনমাত্রাকে বলতে পারি আদর কইরা দ্রাব্যতা। তুমি আদর কইরা একটা নাম দিলা, সেটা হচ্ছে দ্রাব্যতা। প্রত্যেকটা দ্রবণেরই একটা নির্দিষ্ট পরিমাণ ঘনমাত্রা থাকে।
সবগুলার ঘনমাত্রাকে আমরা বলতেছি ঘনমাত্রা এটার এটার এটার, কিন্তু দেখো যখন দ্রাব্যতা নাই প্রত্যেকটারই ঘনমাত্রা আছে। এখন হুট কইরা যখন দেখলাম যে দ্রবণটা আসলে সম্পৃক্ত, তার মানে যতটুকু দ্রব্য থাকার কথা ততটুকুই আছে, তখন এটাকে বলতেছি আদর করে দ্রাব্যতা। তার মানে বুঝছো দ্রাব্যতা কি? দ্রাব্যতা আসলে ঘনমাত্রার থেকে ব্যতিক্রম কোনো কিছুই না, শুধু ঘনমাত্রা একটা স্পেশাল অবস্থা, অর্থাৎ বিশেষ অবস্থা, যে অবস্থায় দ্রব্য যতটুকু থাকার কথা সর্বোচ্চ ততটুকুই থাকে, আর কিছুই না। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? এখন আসো দ্রাব্যতা, আমি ফুল টপিকটা ক্লাস নিব, তো এখন একটু তোমরা বিরক্ত হতে পারো কারণ ভিডিওটা অনেক বড় হতে পারে। এখন দেখো কতটুকু কন্টিনিউ করা যায় দেখি। এখন আসো দ্রাব্যতা তোমরা বুঝলা, ঠিক আছে? এখন আমরা মূল টপিকে আস্তে আস্তে আগাই। এটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। প্রশ্ন আসবে, তোমরা বলবা কি, যেটা এখানে যেমন বুঝাই দিলাম যে এটা কিসের কাজ করে, ঘনমাত্রা। এই জায়গায় প্রশ্ন করবা যে দ্রাব্যতা গুণফল কি, তুমি এই জায়গায় এইটা দেখা বলতে পারবা যে এটা হচ্ছে দ্রাব্যতা, তার মানে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা এস, আর এই গুণফল বলতে এস গুণ এস, অর্থাৎ দুইটা আয়নের গুণফল। ঠিক আছে, তুমি এটা নর্মালি বলবা। এখন আসলে তুমি এটা বলতে পারো, তোমার যুক্তিতে কোনো ভুল নাই, ঠিক আছে? এখন দ্রাব্যতা গুণফল যখন করতেছো তখন আসলে তুমি দুইটা ঘনমাত্রা গুণফল করতেছো, সেই ঘনমাত্রা দুইটা কোন ঘনমাত্রা, এগুলো হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। এখন আমি যদি তোমাকে একটা ধরো দিলাম এমন একটা লবণ যেটা হচ্ছে গিয়া তোমার সম্পৃক্ত অবস্থায় নেই, অসম্পৃক্ত অবস্থায় আছে, এখন বললাম যে ওইটা দ্রাব্যতা গুণফল বের করো, তুমি কি পারবা দ্রাব্যতা গুণফল বের করতে? পারবা না, কারণ কি দ্রাব্যতা বলাই আছে দ্রাব্যতা গুণফল, আর ওই জায়গায় আমি যেটা দিছি ওইটা হচ্ছে অসম্পৃক্ত, তার মানে কি দ্রাব্যতা গুণফল বের করা যাবে না। তখন যে গুণফলটা বের হবে সেটাকে বলতে পারবো কেআইবি, অর্থাৎ আয়নিক গুণফল। অর্থাৎ দুইটা আয়নের গুণফল করতেছে, বুঝছো? আয়নিক গুণফল মানে কি দুইটা আয়নের গুণফল করতেছে, আর দ্রাব্যতা গুণফল মানে কি সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রার গুণফল করছো। বিষয়টা কি ক্লিয়ার? এখন আসো দ্রাব্যতা গুণফল আসলে কি নির্দেশ করে, কি নির্দেশ করে? দ্রাব্যতা গুণফল আসলে নির্দেশ করে যে একটা দ্রবণে সর্বোচ্চ কতটুকু, আমি ধরো এজিসিএল দিলাম, এজিসিএলটা সর্বোচ্চ কতটুকু এখানে দ্রবীভূত অবস্থায় থাকতে পারবে, কথা বুঝছো? সর্বোচ্চ দ্রবীভূত অবস্থায় থাকতে পারবে বলতে আমি জায়গায় কিন্তু ইজিসিএল এর পরিমাণকে বুঝাইতেছি না, এর আয়নগুলার গুণফলকে বুঝাইতেছি। কারণ দেখো ইজি প্লাস হয়ে যাবে, সিলভার মাইনাস হবে, ঠিক আছে কথা? এখন দেখো ভাইয়া, এই জায়গায় তুমি এজিসিএল যখন নিছো জিনিসটা, তখন এরা পানিতে দিছো, দ্রবীভূত হয়েছে, বুঝলাম, সবই ঠিক আছে। এখন তুমি যখন দ্রাব্যতা গুণফল বের করবা, ঠিক আছে, আমরা কিন্তু এই প্রশ্নে আছি, মনে রাখবা প্রশ্ন কিন্তু ভুললে চলবে না, তাইলে তোমরা টপিক থেকে বিচ্যুত হয়ে যাবা, সুতরাং প্রশ্ন বলা যাবে না, প্রশ্ন ভুলবাই না। এখন দেখো এই টপিকে এই প্রশ্নে আছে, ঠিক আছে? এখন কি নির্দেশ করে, এখন দ্রাব্যতা গুণফল যখন বলতেছি তখন তোমরা বুঝতেই পারছো যে সম্পৃক্ত দুইটা আসলে ঘনমাত্রার গুণফল। এখন বলো আমাকে আগে উত্তর দাও যে সম্পৃক্ত দ্রাব্যতা গুণফল আগে আসবে, উৎপত্তি ঘটবে, নাকি কেআইপির আগে উৎপত্তি ঘটেছে? অবশ্যই কেআইপি। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে প্রত্যেকটা দ্রবণেরই কেআইপি বিদ্যমান থাকে, স্বল্প দ্রবণে লবণের প্রত্যেকটা দ্রবণেরই কেআইপি বিদ্যমান থাকে, কিন্তু কেএসপি সবার থাকে না, বুঝতে পারতেছো? কেএসপি মানে কি বিশেষ অবস্থা না, যতটুকু দ্রব্য থাকার কথা ততটুকুই থাকতে হবে। এখন যদি না থাকে, অসম্পৃক্ত থাকে, তাহলে তো আয়নিক গুণফল তো অবশ্যই আছে, কারণ নির্দিষ্ট পরিমাণ আয়ন দ্রবীভূত আছে, আয়নগুলো গুণফলকে আমরা কী বলবো, কেপি। কথা বুঝছো আমার? এখন আমরা আসলাম কোথায়, কি নির্দেশ করে? দেখছো আমিও বারবার কিন্তু প্রশ্নচ্যুত হয়ে যাচ্ছি, বিচ্যুত হয়ে যাচ্ছি এখান থেকে, কিন্তু বিচ্যুত হওয়া যাবে না। কি নির্দেশ করে? এখন দেখো
এইটা আসলে নির্দেশ করতেছে যে সর্বোচ্চ আয়ন দুইটার গুণফল কইরা সর্বোচ্চ কতগুলো আয়ন থাকতে পারবে, অর্থাৎ গুণফল কইরা আয়নগুলোর পরিমাণ নির্দেশ করতেছে। এই জায়গায় কিন্তু এমনটা না যে এই জায়গায় আমাদের বইয়ে অর্থাৎ স্যারেরা বোঝাবে এরকম যে দ্রব্যতা গুণফল বলতে কতটুকু লবণ দ্রবীভূত হতে পারে এটার পরিমাণ নির্দেশ করে। আসলে এই ব্যাখ্যা ভুল। তুমি যদি লেখো যে কতটুকু লবণ দ্রবীভূত হতে পারে তার পরিমাণ ভুল, এটা ভুল হবে না। কি হবে? কতটুকু আয়ন এর গুণফল এটা যদি লেখো এটা ঠিক, বুঝছো? কতটুকু আয়নের গুণফল দ্রবীভূত আছে তার পরিমাণ লেখা একটু বুঝতে সমস্যা হতে পারে। এখন আমি তোমাকে বিষয়টা এইটা বুঝাবো, ঠিক আছে? দেখো, প্রথমে আমি যখন পাত্রটা নিলাম তখন আমি দিছি কি এজিসিএল দিছি, এজি প্লাস হয়েছে, সিএল মাইনাস হয়েছে। এখন দেখো দ্রবণে কি আছে? আয়ন আছে না? এখন দেখো তুমি একটা জিনিস ভালো করে বুঝো জাস্ট, এই জায়গায় তো কোনো এজিসিএল কঠিন অবস্থায় মানে হিসাব করতেছি না আমরা। কারণ কি, আমরা প্রথমেই যদি বলি যে ঘনমাত্রা বা দ্রব্যতা, তাইলে আসবে কি যে কতটুকু দ্রবীভূত হতে পারে তার পরিমাণ, বা দ্রবীভূত অবস্থায় আছে, বইলে দিছে দ্রবীভূত অবস্থায় আছে, তার মানে কি কঠিন আমরা হিসাব করব না, আমরা হিসাব করবো কোথায়? আয়নে যাব, ঠিক আছে? আয়নে যখন গাইলা তখন দেখলা কি যে এই জায়গায় মানে ধরো এটা পানিটা ধরো 100 গ্রাম, এটা কিন্তু দ্রাবকের সাপেক্ষে কিন্তু ভিন্ন ভিন্ন হইতে পারে, কিন্তু অনুপাতটা একই থাকবে। অর্থাৎ ধরো 100 গ্রাম এজিসিএল দ্রবীভূত হইতে পারে 4টা, কিন্তু 1000টাই এজিসিএল দ্রবীভূত হবে কয়টা বলো তো? 8টা। কিন্তু এটা দ্রাবকের সাপেক্ষে ভিন্ন হইতেছে, কিন্তু অনুপাত সেম, বুঝতেছো? এই জায়গায় তুমি 100 দেওয়া যদি 4টাতে ভাগ দাও আসবে 20, 1000টা দিয়ে যখন ভাগ দিবা তখন আসবে হচ্ছে গিয়া 20, 1000টা দিয়ে যখন 8টারে ভাগ দিবা তখন আসবে 20। মানে এইরকম আর কি আমি বুঝাইতেছি, বুঝছো আমার কথাটা তোমরা? বুঝছো নাকি বুঝো নাই? হ্যালো, কথা বুঝছো আমার? এরকম অনুপাতটা সেম থাকবে। এখন দেখো, তোমরা যদি না বুঝো তাহলে ভিডিওটা ওই জায়গায় অফ কইরা স্টপ কইরা আবার ওইটা মাথায় রিমাইন্ড করার চেষ্টা করো, বুঝছো? তাহলে দেখবা যে টপিকটা আসলে ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো, তুমি যখন ইজিসিএল 100 গ্রামে নিলা তখন দ্রবীভূত হয়েছে কয়টা? 4টা। এটা কি 4টা কি সম্পৃক্ত অবস্থায়? মনে করলাম যে 4টা সর্বোচ্চ দ্রবীভূত হতে পারে, কিন্তু হয়েছেও কয়টা? 4টা, ঠিক আছে? এখন দেখো যে ম্যাক্স, এখন দেখো যে এই 4টা, অর্থাৎ 4টা যদি ভাঙে, এটা যদি 4টা ভাঙে তাহলে এটার কয়টা হবে? 4টাই উৎপন্ন হবে। এটার কয়টা? 4টা। তাহলে এই 4 গুণ 4 16, এই 16টা হচ্ছে সর্বোচ্চ। অর্থাৎ আমি যদি প্রত্যেকবার যদি 100 গ্রাম পানিতে যদি এত গ্রাম দিই তাহলে সর্বোচ্চ এতটা দ্রবীভূত হতে হবে, বাকিগুলো কী হবে? পদক্ষেপ করে যাবে। এখন তুমি যদি মনে করো 100 গ্রাম পানিতে মনে করো যে তোমার হচ্ছে গিয়া এটা নির্দিষ্ট পরিমাণ দিছো, দিয়ে 4টা হয়েছে, এখন তুমি আরও দিতেছো, কী হবে? বাকিগুলো কি এই জায়গায় মিশবে না? ওগুলো অদক্ষেপ হয়ে পড়ে যাবে, বুঝছো? তলানি আকারে নিচে পড়ে যাবে, বুঝছো? জমা হয়ে থাকবে। তার মানে দ্রাব্যতা গুণফল আসলে কি নির্দেশ করলো আমাকে বলো? এই জায়গায় দ্রাব্যতা গুণফল আসলে নির্দেশ করলো যে সর্বোচ্চ যে পরিমাণটা, অর্থাৎ এই যে দেখো সর্বোচ্চ 4 গুণ 4 করে পাইলে কত? সর্বোচ্চ 16 পাইলে, অর্থাৎ 16টা আয়ন সর্বোচ্চ দ্রবীভূত হতে পারবে। এটা আসলে নির্দেশ করে যে সর্বোচ্চ কতটুক দ্রবীভূত আয়ন কতটুকু দ্রবীভূত থাকতে পারে, এটা আসলে লবণের পরিমাণ না। এখন তুমি যদি এইভাবে চিন্তা করো যে লবণ ভাঙছে, তার মানে 4টা লবণ ভাঙছে, 4টা লবণ ভাঙছে মানে কি 4টা থেকে আমরা কি এস বলতেছি না? 4টা বলতে কি সংখ্যা বলতে কি জানি? মূল সংখ্যা।
তাহলে তাইলে এস ইকাল টু ডাব্লিউ ইকাল টু এস বি এম বাই 1000। এই সূত্র দিয়ে আমি এস দিয়ে আমি হচ্ছে গিয়া বা মূল সংখ্যা দিয়ে আমি হচ্ছে গিয়া পরিমাণ বাই করে নিলাম। ডাব্লিউ ইকাল টু এন এম বা এন ইকাল টু ডাব্লিউ বাই এম। এই সূত্র দিয়ে মূল সংখ্যা জানি, আমি এখন এটা বাই করে নিব। ঠিক আছে, তুমি যদি এটা বলো আমি মূল সংখ্যা জানি আর বা এস জানো, ধরো এই জায়গায় বেশিরভাগ মূল সংখ্যায় জানা যায়, কারণ পরিমাণ এই যে 4টা দ্রবীভূত হয়েছে পরিমাণ, এই যে 16টা পরিমাণ, মূল সংখ্যা জানো। তুমি মূল সংখ্যা সমান কী জানো? এন ইকাল টু ডাব্লিউ বাই এম না? তুমি কী জানো? এন ইকাল টু কী জানো বলো বলো? ডাব্লিউ বাই এম। এটা কি ভর না? ভর না, গ্রাম না? এটার লগে যদি এটারে গুণ করো, 4-এর লগে আণবিক ভর এটা যদি গুণ করো, তাহলে কী পাও তুমি আসলে? আণবিক ভর যদি 4-এর সাথে যদি আণবিক ভর অর্থাৎ এই এনের মান কত? 4। এর সাথে যখন আণবিক ভর গুণ করবা, এর সাথে যখন আণবিক ভর গুণ করবা 4 গুণ আণবিক ভর, তখন কী পাবা? ডাব্লিউ এর মান পাবা না? গ্রাম। এটা কি লিখছে জানো? গ্রাম। তার মানে তুমি তখন বলতে পারবা যে এটা আসলে লবণের পরিমাণ এতটুক, লবণের পরিমাণ বা এতটুক মানে আয়নের গ্রাম আকারে এত গ্রাম আয়ন দ্রবীভূত অবস্থায় আছে। বুঝছো আমার কথাটা? আসলে আমি অনেক ডিপভাবে যাইতেছি, তো যাতে তোমাদেরও সুবিধা হয় আমারও সুবিধা হয়, এই জন্য তোমরা আসলে ভালো বুঝবা, কিন্তু প্যাস লাগে না। বাট এটা বড় সমস্যা। আমরা ছিলাম কোন টপিকে? এই যে দেখছো কি নির্দেশ করে, এখান থেকে আসলাম কি এইটা আসলে কতটুকু লবণ দ্রবীভূত হতে পারে তার পরিমাণ নয়। তার পরিমাণ নয় মানে সরাসরি নয়, বইয়ে কথাটা ডিপভাবে বুঝাইছে, কিন্তু তোমরা ডিপভাবে এতটা বুঝো না। আমি জাস্ট এটা ডিপভাবে ভেঙে দিলাম। কতটুকু আয়নের গুণফল দ্রবীভূত হতে পারে, আয়নের দ্রবীভূত আছে তার পরিমাণ। বুঝছো? এটা জাস্ট মনে রাখো। তার মানে সর্বোচ্চ কয়টা? 16টা দ্রবীভূত হয়ে আছে, তার পরিমাণ নির্দেশ করতেছে কি? কেএসপি। এখন তুমি দেখো দ্বিতীয় প্রশ্নতে আসবা, তুমি দ্রাব্যতা গুণফল কিন্তু ভাইয়া বুঝে গেছো কি কি নির্দেশ করে, এর বাইরে কি আর কিছু জানার আছে? এখন তুমি যখন কেআইপি আর কেএসপির মধ্যে প্যাচ লাগাবো না, আমরা আসলে সবসময় কেআইপি পাই প্রত্যেকটা দ্রবণেরই, যখন এই যে ম্যাক্স হয়ে যায় তখনই আমরা সেটাই কি বলি? কেএসপি। এটা কি? কেএসপি। বুঝছো ভাইয়া? এখন তুমি যখন এই জায়গায় যদি মনে করো 4টার বদলে দ্রবীভূত হইলো কয়টা? 4টা না, 2টা। 100 গ্রামে দিছি, হয়েছে 2টা, আরও 2টা মানে হবে আর কি আস্তে আস্তে। সরি 100 গ্রামে আমি যখন ধরো হচ্ছে গিয়ে তোমার 2টা দ্রবীভূত হয়ে আসি, 2টা দ্রবীভূত হয়ে আসে, ম্যাক্স কয়টা? 4টা না? 2টা দ্রবীভূত হয়ে আসে, অর্থাৎ 2টা যদি দ্রবীভূত হয়ে থাকে তাহলে কত? এইটা গুণ এইটা, তাহলে কত হবে? 4। এটাকে আমরা কী বলবো বলো তো ভাইয়া? কে এসপি নট, এটাকে কী বলবো? কে আই পি। বুঝছো আমার কথা? না বুঝলে স্টপ করে আবার দেখো। তাহলে আমরা কেএসপি এবং কেআইপি সম্পর্কে ধারণা পেলাম, কী নির্দেশ করে এটাও বুঝলাম। এখন আসবো যে কেএসপিটা কেন স্বল্প দ্রবণীয় লবণ হিসেবে, মানে স্বল্প দ্রবণীয় লবণ নেওয়া হয়, অধিক দ্রবণীয় লবণ নিলে কী করতো? এখন আসো, কে আইপি তে প্রশ্ন কোনটা? এটা ঠিক আছে, বক্স করে রেখে দিই, বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখন আসো, এটা তুমি কার সাপেক্ষে কম্পেয়ার করতেছো? স্বল্প দ্রবণীয় লবণটা নেওয়া হয় কেন? অধিক দ্রবণীয় সাথে না? অধিক দ্রবণীয় নেওয়া হয় না কেন? ঠিক আছে, এখন দেখো আমরা আগে অধিক দ্রবণটা বুঝি, তাহলে স্বল্প দ্রবণীয়টা বুঝবো। ঠিক আছে, অধিক দ্রবণীয় লবণ কি? NaCl। তুমি ভাইয়া এই জায়গায় বইয়ের কোনো জায়গায় NaCl দিয়া কেএফসি বাইর করছে দেখাইতে পারবাই না। মানে এটা যদি দেখাইতে পারো, মনে করো যে এটা একদম অবিশ্বাস্য, এটা নাই, কোনো জায়গায় নেই। কারণটা আমি ব্যাখ্যা করতে চাচ্ছি। বুঝছো? NaCl আমি কি একটা অ্যারো দিই না, দিয়ে লিখি না Na প্লাস প্লাস Cl মাইনাস, কিন্তু AgCl যখন লিখি ভাইয়া, তখন কি আমি একটা অ্যারো দিতে পারবো? থাপড়াবে আমাকে ধরে, কী দিবে? তাপ্পড় দেবে, তাপ্পড়। এই যে দেখো বিষয়টা, তখন আমাকে ডাবল অ্যারো, এটা মানে কি? উভয়মুখী।
একমুখী। বুঝছো বিষয়টা? এটা কি নির্দেশ করে? উভয়মুখী। এটা কি নির্দেশ করে? একমুখী। এখন দেখো, এটা স্বল্প দ্রবণীয়, এটা কি অধিক দ্রবণীয়। এখন দেখো, স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে যখন আমি একটা পাত্র নিলাম, ঠিক আছে, পাত্র নিলাম, এই পাত্রে আমি যখন নিলাম হচ্ছে AgCl, Cl মাইনাস, ঠিক আছে। এখন বুঝো কথাটা সিম্পলি, যে যখন আমি AgCl নিলাম এই পাত্রে, ঠিক আছে, তখন এরা ধরো পানির পরিমাণ 100 গ্রাম। ভাইয়া ভাইয়া সর্বোচ্চ ম্যাক্স হইতে পারে কয়টায়? চারটায়। চারটা কত? চারটায় ম্যাক্স। চারটা সর্বোচ্চ দ্রবীভূত হতে পারে কয়টা? চারটা। চারটায় কী থাকে? ম্যাক্স থাকে। এখন আমার কথা হচ্ছে, এই জায়গায় ওদের যখন দিবা, ধরো প্রথমে দিলা হচ্ছে, ধরো এটা দিলা হচ্ছে 100 গ্রাম, সরি এটা দিলা হচ্ছে গিয়ে ধরো 20 গ্রাম। 20 গ্রামে মনে করো এই জায়গায় দ্রবীভূত হয় দুইটা ভাঙে, বুঝছো? এখন আবার যখন দিলা হচ্ছে গিয়া আরও 20 গ্রাম বাড়াইলা, যোগ 20 গ্রাম, তখন কয়টা? দুইটা দ্রুপ ভাঙলো, বুঝছো? দুইটা ভাঙলো, তখনও দুইটা ভাঙলো, অর্থাৎ 40 গ্রাম যখন দিলা, আলটিমেটলি 40 গ্রাম যখন দিলা তুমি, তখন দেখতেছো এরা ভাঙে কয়টা ভাইয়া? ভাঙে কয়টা বলো? ভাঙে হচ্ছে চারটা 40 গ্রামে। এখন কথাই হচ্ছে আমার, 40 গ্রাম যে দিলাম এর মধ্যে ভাঙলো কয়টা? চারটা। 40 গ্রামে তো অসংখ্য আছে, মনে করো 40 গ্রামে আছে 1000টা। 1000টা যখন দিলাম তখন হচ্ছে ভাঙলো কয়টা? চারটা, ঠিক আছে। এখন এই চারটা যে ভাঙলো, হ্যাঁ, আর বাকি 996টা কোথায় গেল ভাইয়া? প্রশ্ন আসে, কোথায় গেল? ওরা কি হয় জানো, প্রথমে যখন দিবা 100টায় দিলা, তখন দ্রবীভূত হইল কয়টা? একটা। মনে করো 100টা যখন দিছো, সরি, যখন মনে করো যে 10টা দিছো বা 20টা দিছো, তখন দ্রবীভূত হয় কয়টা? দ্রবীভূত হয় দুইটা। যখন হচ্ছে গিয়া 20টা দিছো, আরও 20টা, 40টা দিয়ে কাছাকাছি, তখন দ্রবীভূত হয় চারটা। এখন আমরা গ্রাম দিয়ে যদি না বুঝি, তাহলে সংখ্যা দিয়ে যদি বুঝতে চাই, তাহলে দেখো 1000, সরি, যখন 1000টা দিব তখন দ্রবীভূত হবে চারটা, ঠিক আছে। তার মানে প্রথমে যখন আমি 100টা অণু দিব, অর্থাৎ 100টা AgCl দিব, তখন এরা মনে করো ভাইঙা একটা তৈরি হয়। কয়টা? একটা তৈরি হয়, একটা। এখন বাকিগুলা কোথায় যাবে? একটা প্রশ্ন আসে না, যে এরা নির্দিষ্ট পরিমাণ কখন কোন সময় দ্রবীভূত হতে পারে। এখন 100 গ্রামে আমি তো জানি যে ম্যাক্সের ক্ষেত্রে কয়টা দ্রবীভূত হতে পারে। আমি মনে করো যে জানি যে 100 গ্রামে যদি আমি হচ্ছে গিয়া 40 গ্রাম দিই, তাহলে হচ্ছে দ্রবীভূত হতে পারে কয়টা? চারটা। এখন আমি যদি বলি যে আমি যদি 10 গ্রাম দিই, তাহলে 100 গ্রামে দ্রবীভূত হতে পারে কয়টা? অনেক কম না? অনেক কম তো। এখন বিষয়টা দাঁড়ায় যে তখন আমি বের করব কিভাবে? এই জন্য আসলে আমাদের স্বল্প দ্রবণীয়র ক্ষেত্রে কেআইপি বা কেএসপিটা ব্যবহার করা হয়। কেএসপি আসলে নির্দেশ করে যে আমার এই দ্রবণে, কেআইপি নির্দেশ করে যে কতটা আছে, কতটা আছে আছে আর নির্দেশ করে যে সর্বোচ্চ কতটা, সর্বোচ্চ কতটা দরকার, ঠিক আছে। বুঝছো বিষয়টা? বুঝছো? আমি মনে করো তখন এর ব্যবহার তো বললাম যে কতটা আছে, অনেক সময় লাগবে, কারণ যখন 10 গ্রাম দিয়ে দেবো তখন তো আমি বের করতে পারবো না। ম্যাক্সের দাম শুধু জানি যে ম্যাক্সের হয় চারটা, অর্থাৎ 1000টায় চারটা। আমি যখন 100টা দেবো তখন কয়টা হবে আমি তো জানি না। এখন তার জন্য আমরা কেআইপি, অর্থাৎ দ্রবণে যে কয়টা থাকবে ওই কয়টার আমরা কী করবো? আয়নিক গুণফল, অর্থাৎ আয়নিক গুণফলের সূত্র জানি, সূত্র দিয়ে আমি বের করতে পারবো যে গুণফল কইরা যে কয়টা গুণফল আকারে আছে। আমরা জায়গায় কিন্তু যে কয়টা এগুলো ভাঙতেছে, এগুলো আসলে সব কিন্তু গুণফলের মাধ্যমে বের করতেছি, ঠিক আছে। এখন দেখো, এই জায়গায় দেখো একটা জিনিস, দেখো খেয়াল করো, কেএসপি কোন সময় দরকার? তুমি যখন দ্রবণের পরিমাণটা চেঞ্জ করবে প্রত্যেকবার চেঞ্জ করতেছো, তখন কি আমাদের কি দরকার বলো? বলো তখন কি দরকার? বলো বলো তোমরা।
যখন আমি 100 গ্রাম থেকে যখন আমি 1000 গ্রাম বানাবো তখন কেএসপি কত আমি জানি, তখন এই কেএসপিটা ব্যবহার দরকার, বুঝছো? এখন স্বল্প দ্রবণীয় সুবিধাটা বুঝালাম, এখন অধিক দ্রবণীয়তে আমরা কী ফেস করি, এই জন্য এটা নিই না। এখন দেখি, অধিক দ্রবণীয় লবণ নিলাম, ঠিক আছে, নিয়ে এই জায়গায় আমি যখন এই জায়গায় দিব NaCl, তখন কী হবে, Na প্লাস হবে, Cl মাইনাস হবে, ঠিক আছে। সাধারণত Cl মাইনাস যখন হবে তখন দেখো যে এই জায়গায় হচ্ছে গিয়া Na প্লাসের সংখ্যা আমি যদি ধরো দ্রবণের পরিমাণ দিলাম 100 গ্রাম, 100 গ্রামে ধরো জানি যে হচ্ছে গিয়ে 36 গ্রাম দ্রবীভূত হতে পারে, ঠিক আছে। এখন আমি যখন যখন মনে করো যে তোমার 36 গ্রাম, মানে 36 গ্রামের আগে আগে মানে আমি যখন 30 গ্রাম দিব, ঠিক আছে, তখন কি এটা কি সম্পৃক্ত, এই যে দেখো 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 এই জায়গায় মূল বেসিক 30 গ্রাম যখন দিব, 30 গ্রাম যখন দিব তখন কি এই জায়গায় আমি কি বুঝবো যে হচ্ছে গিয়ে কয়টা দ্রবণীয় আছে বা কয়টা দ্রবণীয় নাই? বুঝবো। তোমরা বলবা কীভাবে? দেখো, 30 গ্রামে যখন দিব তখন তো সবই দ্রবীভূত হয়ে যাবে, কারণ এটা কি অধিক দ্রবণীয়, ঠিক আছে না। এটা 36 গ্রাম গেলে তারপর না অদক্ষেপ পড়বে, তার আগে তো হচ্ছে গিয়া অদক্ষেপ পড়বে না। তার মানে অদক্ষেপ পড়লে উভয়মুখী বিক্রিয়া, তখন আমরা কেএসপি কেআইপি টানবো, কিন্তু এর আগে যখন আমি দিতেছি অসম্পৃক্ত অবস্থায় ছিল তখন তো সব দ্রবীভূত হয়ে যায়, তখন কি কেএসপি কেআইপি এক্সিস্ট করে? এটার ক্ষেত্রে করে না। এটার ক্ষেত্রে দেখো সেমভাবে তুমি যখন 20 গ্রাম দিতেছো, 40-এ 4টা মানে ম্যাক্স, এখন 20 গ্রাম যখন দিতেছো তখন কি হইতেছে, 20 গ্রামে মনে করো থাকে হচ্ছে 100টা, এই জায়গায় দেখো যে 20 গ্রামে কয়টা, 100টা। এখন এই 100টা যখন এই জায়গায় দিব, তার মধ্যে কি 100টা কি দ্রবীভূত হবে? না, হয়েছে কয়টা, 2টা। তার মানে বাকি 98টা দ্রবীভূত হয় নাই, দ্রবীভূত হয় নাই। তখন আমার বের করতে হয় যে এই জায়গায় কেএসপিটা কত বা কেআইপিটা কত। সরি, এই জায়গায় আসলে কেআইপি খাটবে না, তখন কেএসপি। আসলে তখন কেআইপি খাটবে। বুঝতেছো? বুঝতেছো? তখন কয়টা আছে এটা বের করার জন্য আমার তখন কেআইপি লাগবে, অথবা আমি যদি কেএসপি বের করতে চাই এটাও বের করতে পারবো। কারণ কি, ধরে নিলাম 100টায় 2টা ম্যাক্স, তার মানে কি
এটা কি তখন কেএসপি না? বুঝছো? এটা তার মানে তখন কেএসপি, অর্থাৎ আমি তখন এটা বের করতে পারবো, কিন্তু এই জায়গায় আমি তো কী বের করবো ভাই? এই জায়গায় তো সবই দ্রবীভূত হয়ে গেছে, বের করার কোনো কিছুই নেই। এই জন্য আমরা এটার কেএসপি নেই না। আরেকটা লজিক আছে। লজিক 2-এ আসো। এটা তো বুঝছো যে সারাংশ বলা যায় যে এই জায়গায় হচ্ছে কেএসপিটা বের করা বা কেআইপিটা বের করা তখন সম্ভব না। কেআইপির কাজই হচ্ছে কয়টা আয়ন আছে এটা হিসাব করা, বা কয়টা ম্যাক্স থাকতে পারে এটা হিসাব করা কেএসপির। এখন দেখো এই জায়গায় তুমি কেএসপি বের করতে পারবা ভাই? পারবা না। কারণ কি, জায়গায় যখন আমি 30 গ্রাম দিছি তখন তুমি কেএসপি বের করতে পারবা 30 গ্রামে কয়টা দ্রবীভূত হতে পারে? এটা ম্যাক্স পারবা না। এখন এই জায়গায় তো বের করতে পারবা, এই জায়গায় বের করতে পারবা, কারণ এই জায়গায় কি দ্রবীভূত হয় নাই সবগুলা। এই জন্য এই জায়গায় কনফিউশন থেকে যায় কয়টা দ্রবীভূত হয়েছে আমি জানি না, এই জন্য আমরা বের করি। কিন্তু এই জায়গায় আমি জানি যে 30টা দ্রবীভূত হয়ে গেছে। এই জায়গায় আমার বের করার দরকার নেই, কিন্তু এই জায়গায় বের করার দরকার, কারণ এই জায়গায় আমি জানি না কয়টা দ্রবীভূত হয়েছে। এখন আসো তোমরা এটাই লজিক 2 যখন এই আমি এই পাশে নিলাম হলো স্বল্প, লিখে দিতেছি অধিক। এখন স্বল্পতে যখন নিবা তখন দেখো ওই জায়গায় যখন তুমি 1000টা ইজিসিএলে দ্রবীভূত হতে পারে 4টা। এখন কত গ্রাম? 100 গ্রাম। এটা ধরো 100 গ্রাম, 36 গ্রাম আমি ভাইঙা লিখতে পারলাম ধরো 1000টা। এখন কম্পেয়ারিজনটা আমার বোঝো, যে আমি যখন 1000টা এজিসিএল দিলাম তখন দ্রবীভূত হইতেছে 4টা, তার মানে কিছু পরিমাণ দ্রবীভূত হইতেছে না। এই জন্য আমি বলতে পারতেছি না যে কতগুলা দ্রবীভূত হবে। এটা ছিল এই লজিক। এখন আসো এই জায়গায় যখন আমি এই জায়গায় আরও 10টা যোগ করে দিব, অর্থাৎ তখন এই জায়গায় 10টা কী হবে বলো তো এগুলা কি করবে? আচ্ছা আমি এই জায়গায় যোগ করলাম না, কিন্তু একটা কন্ডিশন বসো যে এই জায়গায় আমি যখন 1000টা দিতেছি তখন 4টা হইতেছে দ্রবীভূত, বাকিগুলা কই যাবে? এগুলা তলানি আকারে অদক্ষেপভাবে পড়ে। বুঝছো আমার কথা? বুঝো নাই? দেখো বিষয়টা হচ্ছে 1000টায় 996টা অদক্ষেপ। বুঝছো না? বুঝো নাই? অর্থাৎ এই 1000টাই আমার যখন দিব 4টা দ্রবীভূত হবে, বাকি এই 996টা কী করবে জানো? তখন আমি যখন মনে করো আরও 100 গ্রাম যোগ করে দিব, 100টা যখন যোগ করে দিব, এই কয়টার মধ্যে তো ম্যাক্স এই কয়টা দ্রবীভূত হতে পারে, তারপরে আমি যখন 100 যোগ করে দিব তখন এরা কী করবে দেখো বিষয়টা। তখন এরা তো আর দ্রবীভূত হতে পারবে না, কারণ এটা ম্যাক্স এইটা। এখন এরা তখন কি বুদ্ধিটা করে দেখো, এই পাশ থেকে আরও 996টা আছে না, এর সাথে কয়টা যোগ হইলো? 100টা যোগ হইয়া ও তখন এদিকে বিক্রিয়া ঘটায় পশ্চাৎমুখী, অর্থাৎ ইজিসিএল এই যে দেখো ইজিসিএল ভাঙলো 1000টা হয়েছে প্রথমে, মনে করো যখন 996টা প্রথমে, এর বিক্রিয়ার হার কত করে জানো? তখন মনে করো ভাঙতেছে হচ্ছে গিয়া সেকেন্ডে, দাঁড়াও বলতেছি 3টা,
পার সেকেন্ডে 3টা করে ভাঙতেছে, বুঝছো? 3টা পার সেকেন্ডে। এখন এর কাছে কি কোনো অবশিষ্ট আছে? এই পাশে পশ্চাৎমুখী বিক্রিয়ায় সম্মুখ, এর কাছে কি কোনো কিছু? এর কাছে তো অনেক 996, এর কাছে কি আছে? নাই, খালি। এখন এ যখন মারবে 3টা পার সেকেন্ডে, এও তো তখন মানে তো দ্রবীত যেহেতু হবে না, তখন কি করবে? অত উভয়মুখী বিক্রিয়া ঘটাবে। এ তখন দিয়া দিবে না ওরে, বোঝার চেষ্টা করে। এ তখন ওরে দিয়া দিবে। তখন এ বেড়ায় কি করে? এ তখন একটা পার সেকেন্ড, বুঝছো? এই তখন একটা করে দেয় পার সেকেন্ডে। কারণ কি? এর বক্স তো খালি, এর বক্সে তো নাই, এই জন্য এর ক্ষমতা একটু কম। এখন একটা করে দিতাছে, একটা করে এই 3টা করে দিতাছে। দিতে দিতে কি এর এক সময় অনেক কম হইব, এর এক সময় অনেক বেশি হইব, এর কম হয়ে যাবো। কারণ কি? 1 সেকেন্ডে 3টা দিতেছে, 2টা করে বেশি দিতেছে, আর এই কি একটা করে দিতেছে। তার মানে তুমি তখন দেখবা যখন এর একটু মানে মোটামুটি ধরো একটা নির্দিষ্ট সময় পরে এসি করলো, ধরো 16 মিনিট, 16 মিনিট পর হুট কইরা দেখলা কি এর হয়ে গেছে কয়টা জানো? সে 200। তাহলে এর থাকে কয়টা? এর থাকে মনে করো 996 থেকে বাদ দিই, তাহলে এর থাকবে 896টা, 796টা। এখন দেখো, এর যখন 796টা থাকবে, বুঝছো, তখন কি এও কি সেকেন্ডে 3টা করে মারতে পারবে? এও সেকেন্ডে 3টা করে মারতেছে, তখন কি এও যতটা মারবে এও ততটা মারবে। অর্থাৎ ক্রস বিক্রিয়া সাম্য অবস্থায়। এই সাম্য অবস্থায় যতটুকু ধ্রুববিত আছে এটাই হচ্ছে ম্যাক্স, আর এটাই হচ্ছে কেএসপি। এখন আমি আসছিলাম কোথায়? লজিক 2-এ, যে আমরা অধিক দ্রবণীয় লবণ নেই না। কেন নেই না? এর ক্ষেত্রে কি এরকম একটা অবস্থা তৈরি হলো? অর্থাৎ এই ক্ষেত্রে তুমি দেখাইতে পারবা যে হচ্ছে গিয়া কয়টা আসলে এর ক্ষেত্রে দ্রবীভূত হয়েছে আর হয়নি। এখানে কিন্তু তোমার এটা যোগ করতে হবে না, পরবর্তীতে আমি বলে দিছি। এখানে এটা যোগ করা ছাড়াই হবে। কারণ কি? এটা তো 96টা থাকে, এগুলা কি হবে? আমার লজিক অনুযায়ী এগুলা কি হবে? এগুলা হিসেবে কাজ করবে, ফাইট করবে, বুঝছো? কথা বুঝো নাই? এখন মনে করো যে যখন 1000টার মধ্যে যখন 100টা তখন দ্রবীভূত হয়, মনে করো সরি 250টা। এটা হইলে ভালো হয় পরিমাণ। 250টায় দ্রবীভূত হয় একটা, বুঝছো? একটা দ্রবীভূত হয়, বাকিগুলা কি হয়? বাকিগুলো এই পাশে যায়, অদক্ষেপ হয়ে যায়। আবার এইরকমভাবে এরকম জমা হয় এই পাশে, জমা হয়, তখন ওগুলাই আবার রিভার্স করে। এর মধ্যে থেকে রিভার্স আর হচ্ছে গিয়ে সম্মুখ করতেছে। এখন তুমি যখন হিটে আসবা, তখন আমি তো বুঝাইলাম যে 3টা মারতে পারে নির্দিষ্ট সার্টেন সময় পরে। যখন 200টা হয়ে যায়, যখন এতটা হয়ে যায়, তখন দেখবা যে এও 3টা সেকেন্ডে, তখন কি দুইটা কি সমান না? সাম্য অবস্থায় পড়ছে না? সাম্য অবস্থায় যে পরিমাণ দ্রবীভূত থাকে, অর্থাৎ আগে থেকেই তো ছিল। তারপর তুমি মানে শুদ্ধ ভাষায় যদি বলতে যাও, একবারে সুশৃঙ্খল ভাষায়, তাহলে দেখবা যে তখন সাম্য অবস্থায় যে পরিমাণ দ্রবীভূত থাকে ওইটাকে বলে দ্রাব্যতা। এখন আসো, এটা তো সাম্য অবস্থায় তৈরি হয়, তার মানে এটার একটা ধ্রুবক আছে, বিক্রিয়ার ধ্রুবক, আর ধ্রুবক। তুমি যে বললা যে 3 সেকেন্ডে বিক্রিয়া করতেছে এই পাশেও, এটা কম্বাইন করে পাওয়া যায় যে এই সূত্র দিয়ে, সেকেন্ডটা যে পাইবা এই সূত্র দিয়ে। উপরে থাকে এজি প্লাস ঘনমাত্রা গুণ সিএল মাইনাস ঘনমাত্রা, উপরে নিচে থাকে হচ্ছে গিয়া পুরাটা ইজি সিএল। এই দুইটা গুণ করে উৎপন্ন করে কি জানো? কেএসপি বা কেআইপি। অর্থাৎ যদি সম্পৃক্ত হয় তাহলে কেএসপি, আর যদি না সম্পৃক্ত হয় তাহলে কেআইপি উৎপন্ন করে। কথাটা বুঝছো? কথাটা কি বুঝছো আমার? এখন এই জায়গায় কিন্তু যদি সম্পৃক্ত নাও হইতো, তাও কিন্তু এই জায়গায় ধরো 4টা দ্রবীভূত হয় না। 1000টার মধ্যে তুমি ধরো হচ্ছে কি 1000টার মধ্যে 4টা দ্রবীভূত হতে পারে। এখন তুমি দিচ্ছ 900টা, তার মধ্যে অবশ্যই 4টা দ্রবীভূত হবে না। ধরো 3.5টা, তখন কি কেআইপি থাকবে না? ভাই অবশ্যই থাকবে। তখন কেআইপি থাকবে কেন? কারণ উভয়মুখী বিক্রিয়া। কিন্তু এর ক্ষেত্রে কেআইপি এক্সিস্ট করে না। কেআইপি যদি এক্সিস্ট করতো, কেএসপি অবশ্যই থাকতো। কেআইপি থাকতো, এর মধ্যে কেআইপি আছে। এখন দেখো, এই দুইটার গুণফলকে তুমি বলতে পারবা কেআইপি, বিক্রিয়ার হার ধ্রুবক, আর এটার ঘনমাত্রা, মূল যেটা দিছো ওইটার ঘনমাত্রা। অর্থাৎ যেটা দ্রবীভূত যেটা হয়েছে
ওইটা সহ এটার ঘনমাত্রা যদি গুণ করে এটা, এখন এই দুইটা গুণফল কি নির্দেশ করে, অর্থাৎ এগুলো কি হচ্ছে গিয়া পদক্ষেপের পরিমাণটা নাকি হচ্ছে গিয়া দ্রবীভূতর পরিমাণটা। এগুলো আসলে দ্রবীভূতর পরিমাণটা নির্দেশ করে। অর্থাৎ যতটুকু তোমার মনে করো দ্রবীভূত অবস্থায় আছে, বুঝো না, যতটুকু দ্রবীভূত অবস্থায় আছে ওইটার পরিমাণটা নির্দেশ করতেছে এই দুটার গুণফল। আমি যে একটাকে দেখাইলাম যে সর্বোচ্চ 16, এই খাতে 20টা নাকি 20টা আছে আসলে। এখন আমার কথা হচ্ছে, তুমি স্বল্প দ্রবণীতে অধিক দ্রবণীতে যদি আসো তাহলে দেখবা যে এই জায়গায় তুমি যখন 1000টা দিলা তখন তো সবই দ্রবীভূত হইলো, পাওয়ার তো কিছুই নেই। এখন যখন তুমি এটাতে এক্সট্রা করে যোগ করা লাগে নাই, তাও উৎপন্ন হয়েছে, কিন্তু এই জায়গাতে এক্সট্রা করে যোগ করা লাগতেছে, তাই না? যোগ করা লাগতেছে, তারপরে এটা যে বলতে পারতেছি যে কেএসপি কত, কেআইপি কত। কথাটা বুঝছো? কথাটা আমার কি বুঝছো তোমরা নাকি বুঝো নাই? এখন বলো, এটাই তুমি যখন আরও 10 গ্রাম বাড়াই দিবা, 110 গ্রাম যখন বাড়াই দিবা তখন অবশ্যই পদক্ষেপ পড়বে। তার মানে এটার আসলে কেএসপি অথবা কেআইপি এক্সিস্ট করে, কিন্তু এটা সাম্য অবস্থায় যখন যাবে একটা নির্দিষ্ট সার্টেন সময় পর, সাম্য অবস্থায় যখন যাবে তখন এর 100টাই দ্রবীভূত হয়। মানে কি, এটা পরিমাণটা অনেক বেশি না, এটা পরিমাণটাই অনেক বেশি না সম্পৃক্ত অবস্থায় যেটা থাকে। এই জন্য আসলে এটা কাউন্ট করে না, কারণ এইটার মতো যখন অসম্পৃক্ত অবস্থায় থাকে তখন বের করা যায় না, কিন্তু এটা কি বের করা যায়, এই জন্য এটা কাউন্ট করে না। এটার কি হয়, কেসিও উৎপন্ন হয়। লজিক 2 অনুযায়ী তুমি এটার কেএসপি এক্সিস্ট করাইতে পারবা, কিন্তু এটাই পারবা না এই লজিক 1 অনুযায়ী। লজিক 1 ছিল কি, আবার বলতেছি, এটা ছিল হচ্ছে গিয়া দুইটা লবণের মধ্যে ওই যে তোমার এটার সম্পৃক্ত 30 গ্রামে কেএসপি বের করা যায় না, কিন্তু এটার কেএসপি বা কেআইপি অসম্পৃক্ত অবস্থায় বের করা যায়, কিন্তু এটা অসম্পৃক্ত অবস্থায় বের করা যায় না, কারণ সব দ্রবীভূত হয়ে যায়। লজিক 2 আসলে এটা হচ্ছে গিয়া পড়তেছে মূলত বিক্রিয়ার হার ধ্রুবক সৃষ্টি হয়, এটার হয় না, এটা আর অসম্পৃক্ত অবস্থায় হয় না, বুঝছো? অসম্পৃক্ত অবস্থা হয় না, মূল এই জায়গায় অসম্পৃক্ত অবস্থা আমার লাগবে, এটার অসম্পৃক্ত অবস্থা হয় না। এখন এটার কেসি তখন থাকে, কিন্তু পরিমাণটা অনেক অনেক বেশি হয়ে যায়, কিন্তু এই জায়গায় নির্দিষ্ট পরিমাণ যোগ করা ছাড়াই পদক্ষেপে খেলাটা চলতেছে, কিন্তু এই জায়গায় নির্দিষ্ট পরিমাণ যোগ করতেছে। এখন আমরা যদি তুলনা করতে যাই তাহলে তো দুইটা তো সমান নেই, তখন তো একই রকম নেই, তাহলে আমি এই জায়গায় যোগ করবো কেন? কথা তো এরকম আসলো। তুমি যোগ করবা না, যোগ না করে দেখো যে কি কোনো পদক্ষেপের সৃষ্টি এটা কি এক্সিস্ট করবে না, তখন কি এটা বাদ হয়ে যাবে। তার মানে কি, এটা আসলে তখন কেএসপি এক্সিস্ট করবে না। যখন পদক্ষেপ ফেলাবা তখন এটারও বেশি দিতে হবে, বেশি দিয়ে এটারও তখন ওই একইভাবে চলতে থাকবে, বিক্রিয়ার হার এটা বাড়তে থাকবে, এটা কমতে থাকবে। এখন এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে তখন কিন্তু বাড়া কমা থাকবে, কিন্তু এটার পরিমাণটা অনেক বেশি, এই জন্য এটা আসলে গণনার মধ্যে ফেলে না, এটা গণনার মধ্যে ফেলে না। দ্বিতীয় লজিকে বুঝলাম, এরা আসলে গণনার মধ্যে ফেলে না, অর্থাৎ এটা এত বড় একটা মান 100 দ্বারা দ্রবীভূত হয়, গণনার মধ্যে ফেলে না, এই জন্য আসলে এটা নেয় না। বুঝতে পারছো? তো আজকে এই পর্যন্তই থাক, কারণ অনেক বড় হয়ে গেছে বিষয়টা। আমি নেক্সটে বোঝাবো যে সাম্য অবস্থায় কখন আসে, অথবা সাম্য অবস্থায় আসলে কি হয়, কি দুইটার কি পরিমাণ কি সেম হইতে হয়, এটার 50 গ্রাম থাকতে হবে, 50 গ্রাম থাকতে হবে। এই যে ইজিসিএলের কই গেল, আমি এই যে ইজিসিএলের 996টা থাকতে হবে, এটারও অর্ধেক থাকতে হবে, 996টা ভাগ করে, এরকম কি কোনো কিছু। আবার 2 নম্বরে যেটা বোঝাবো, আর 2টা প্রশ্ন বোঝাবো, এর মধ্যে হচ্ছে 2 নম্বরে যেটা বোঝাবো এটা হচ্ছে গিয়া সমায়ন প্রভাবে কী ঘটে, কেএসপি আমরা কেন সমান লিখি, দুইটা আয়নের গুণফল কইরা। ঠিক আছে, তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।